জনাব কুদ্দুস খানের প্রশ্নের সাথে আমাদের একজন বন্ধু ফোন করেছেন, তার প্রশ্ন একই রকম, যে কেন বিজয় বহরের ব্যাপারটা নিয়ে আমরা লুকায়িত করছি। আমি জনাব কুদ্দুস খানের চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা নিয়ে আগামী রোববার বিকাল 5টায় লিটল ঢাকায় আমরা এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছি যে আমরা সবাইকে নিয়ে বাংলার বিজয় বহর করতে চাই। এটা 18ই ডিসেম্বর সকাল 9টায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা? আপনি তো স্ট্যান্ডবাজি করেন সবসময় ইসমাইল সাহেব। আপনি ডিক্লেয়ার দিলেন বিজয় বহর সম্মানের দিনে, হুইচ ইজ ভেরি গুড। পাকিস্তান হানাদার বাহিনী যখন বাংলাদেশে এসেছিল তখন তারা বিভিন্ন লোককে আইডেন্টি কার্ড বা ডান্ডি কার্ডের কথা বলেছিল, কারণ মিলিটারিদের একটা ডান্ডি কার্ড আছে। তো মেজর যদি আনড্রেস অবস্থায় কোনো মিলিটারিকে দেখে, এই হোয়ার ইজ ইউর ডান্ডি কার্ড, then he opened his dandy card like he is a military, he is not the general public. So dandy cardের ক্রাইসিস যখন আমাদের দেশে দেখা দিয়েছিল তখন আমার মামা আবার ইপিআর এ ফুড সাপ্লাই দিতেন। তো উনি চোস্ত না ডান্ডি কার্ড বের করে দেখালেন বড় মামা, দেখানোর পর তো বড় মামা পার পেয়ে গেলেন। ছোট মামাকে যখন জিজ্ঞাসা করা হলো এই হোয়ার ইজ ইউর ডান্ডি কার্ড, ছোট মামা কিছু না পেয়ে ওনার রেশন কার্ডটা বের করে দেখালো যে ইটস মাই ডান্ডি কার্ড। And dumb military, Pakistani military, they understood this is some kind of dandy card. But this kind of military or police, when they go to countryside and they ask to farmer, what is your dandy card? What they gonna do? So যদি একটা কৃষককে ডান্ডি কার্ডের কথা বলা হয়, তখন তাদের ডান্ডি কার্ড ছিল তুমি হিন্দু না মুসলিম। So he have to prove it he is a Muslim. So how do you prove it? So তখন করলো কি, ওই বাংলাদেশের কৃষক উপায়ন্তর না পেরে তার কাপড় খুলে দেখালো যে this is my dandy card. So আপনি কি বলতেছেন কাপড় খুলে দেখাবেন? না, আমি বলতে চাচ্ছি যে আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে তাদের যাদের এরকম অবস্থায় পড়ে। এখানে there is no identity crisis. এবং আরেকটা কথা সেখানে বলা হয়েছে যে আমি 90 মাইল দূর থেকে লস এঞ্জেলসে যাচ্ছি। তার মানে হচ্ছে কি, যিনি বলছেন এবং যার কাছে বলছেন তারা উভয় আমাকে চেনেন এবং তারা জানেন যে ডিস্টেন্স ঠিক আমার বাসার দূরত্ব থেকে লস এঞ্জেলসের দূরত্ব 90 মাইল। এরকম যখন জানেন সে সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসের প্রশ্নই আসে না। আমি আশা করব যে তুহিন এবং অন্যান্যদেরকে যারা যখন মিডিয়ায় কথা বলেন তারা শব্দগুলো সম্বন্ধে জেনে শুনে শব্দগুলোকে বুঝে ব্যবহার করবেন। তাতে হবে কি, বাংলাদেশিরা ভাষা শিখতে পারবে না। এই আহমেদ কবিরকে আমি একটা বলবো, তিনি আবার একটা মজার কথা বলেছেন, আমি সেটা বললাম। তিনি বলার চেষ্টা করেছেন যে আমি এক সময় এক কথা বলি। হ্যাঁ, এটা তো সত্য। আমরা যখন যে পরিস্থিতির মোকাবেলায় পড়ছি, যেমন আজকে আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয়ে যখন কথা বলতে যাচ্ছি তখন আমরা এই বিষয়ের উপর কথা বলতে গিয়ে অন্যদেরকে আমরা আলোকিত করছি না বা অন্যদের বিপক্ষে বলছি। কাজে আমাদের কথাবার্তার মধ্যে বিষয়ভিত্তিক কথাবার্তা হয়েছে। উনি করেছেন কি, 3 জায়গায় 3টা ঘটনাকে যুক্ত করে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন আমরা যা বলি তাহা করি না। ইজ নট ট্রু। কাজেই আহমেদ কবিরকে আমি একটা বলবো, তিনি একজন সার্থক পিতা, তিনি একজন সার্থক স্বামী, তিনি একজন সার্থক ব্যবসায়ী। তিনি ব্যবসার কথা নিশ্চয়ই সন্তানের সাথে বলবেন না এবং সন্তানের কথা নিশ্চয়ই স্ত্রীর কাছে বলবেন না। তিনি যে বললেন তাকে সাপোর্ট করতে হয়, প্রিয় দর্শক, আহমদ কবিরকে আমাকে সাপোর্টই করতে, আপনি যেটা করেন বারবার সেটা হলো একটা কিছু করতে যে চেঞ্জ করে অন্যদিকে জানবে। এই যে যেমন ধরেন আমরা যারা, আমি ছিলাম জড়িত, আহমদ কবির ছিল জড়িত এই যে বিজয় বহর যেটা নিয়ে শুরু হয়েছে। এখন আপনি বিজয় বহর বাপলাসকে সাহায্য করার জন্য, ওইখানে আপনি নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য অথবা ওইখানে একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা এটা করতেছেন বলে খবর। না, এটা ঠিক না। আমি আপনাকে এটা কথা বলছি, কিছু কিছু লোকের মাথার মধ্যে ওই শব্দটা লুকে আছে গত 3 বছর যাবত। কোন শব্দটা? যে বাফলা শব্দটা। আমরা যতই চাচ্ছি এই শব্দটা থেকে বেরিয়ে যেতে, ততই কিন্তু এই শব্দটাকে কাঁচানো হচ্ছে। আমি কথা শেষ করে নিই। প্রশ্ন হচ্ছে, একটি চিঠি আপনি লিখেছেন বা একটি ঘটনা আপনি করেছেন বা একটি অনুষ্ঠান আপনি করেছেন, করার পরে এটা যখন প্রিন্ট আউট হয়ে গেল, যেমন আপনার সংবাদপত্র যখন প্রিন্ট আউট হয়ে গেল, এটি আর আপনার সংবাদপত্র থাকছে না, এটি তখন জনগণের সম্পত্তি হয়েছে। জনগণ সে পত্রিকাটা নিয়ে অথবা সেই টিউবটা নিয়ে
জনগণ সেটা নিয়ে প্রতিবাদ করতে পারে, আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে। বাংলার বিজয় বহর আমাদের সৃষ্টি, আপনি যথেষ্ট সময় দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, অর্গানাইজ থেকে ড্রেস আপ পর্যন্ত, নিউজ ব্রডকাস্ট থেকে শুরু করে নিউজকে পাবলিসাইজ পর্যন্ত টিভিতে নিয়ে যাওয়ার জন্য এবং এটাকে উৎসাহিত করার জন্য আপনি বিভিন্নভাবে ঘোষণা পর্যন্ত দিয়েছেন। কনসুলেট অফিসে গিয়ে আপনি স্বেচ্ছায় দিয়েছেন যে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা দেখাতে থাকবো। এই যে অবদান এটাকে কেউ খাটো করে দেখতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যখন ঘটনাটি ঘটে গেছে এবং এটি সমগ্র সমাজ অ্যাকসেপ্ট করে নিয়েছে বৈধ হিসাবে, তখন আর এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। তখন এটাকে কিন্তু আমরা দাবি করতে পারছি না এটা আমার করা, এখন এটাকে বলতে হবে যে আমাদের সৃষ্টি। এটা একটা কথা খেয়াল রাখতে হবে। নাম্বার টু হচ্ছে এখানে কিন্তু এখন পর্যন্ত কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই যে আপনি আসতে পারবেন না বা আপনি সামনে আসবেন বা আপনি পেছনে যাবেন। আচ্ছা, আমি একটু সময় দেন, আমি অ্যাকসেপ্ট করি আপনার কথা, কাউকে বাধা দেওয়া হয়নি, কারণ বাধা দেওয়ার জায়গা না। না, কারণ বাংলাদেশের বিজয় দিবস করবেন, স্বাধীনতা দিবস করেন, ফ্রি টু অল। বাঙালি যে কোনো আমরা শুধু স্টাইলটা তৈরি করেছি, গাড়িকে সাজিয়ে রাস্তা ব্লক না করে এটা করা হয়েছিল, কিন্তু কিছু অবুদ্ধিমান কোনোভাবে আপনি বলতে দিলেন না। সেটা হইল কি করা হয়েছিল হোয়াট এভার, তখন প্রচন্ড পাবলা বিরোধী একটা সেন্টিমেন্ট ছিল, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে। কিন্তু সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ কেউ রুটি হালুয়া নিয়েছেন, এটা নিয়ে প্রতিবাদ করা যায়। কিন্তু বলেন তাহলে সেটা তারা এই কাজটি করতেন, আমরা ইন্টারভিউজের ভোটে পাবলার সাথে যেতে পারতাম, নাথিং রং, কারণ পাবলা তো আমাদেরই ভাইরা করতে। আমরা তো না, আমাদের ভাইরা না, এখানে একটা অবজেকশন আছে, আমরা নিজে হাতে বাপলা তৈরি করেছি, কিন্তু আমরা মেম্বারশিপ দিয়েছি। আমি কথা শেষ হয়, কিন্তু সেই যে বাপলাতে আপনি গেলেন, জয়েন করলেন, সকলে নিয়ে যেতে পারতেন। আচ্ছা, এই যে জয়েন করার কথাটা আমি বলছি, সকলে নিয়ে যেতে পারতেন। এটা জয়েন করার কথা মধ্যে আমি বলতেছি, এখানে কিন্তু বিয়োজন হয়নি। এখানে হয়েছিল কি, প্রেসিডেন্ট কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যেটা কনস্টিটিউশনের সাথে এবং ঘটনার সাথে মিলে না। প্রেসিডেন্ট তার গায়ের জোরে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে স্টপ করিয়েছি এবং পরবর্তীতে প্রেসিডেন্ট সহ মূল ক্যাবিনেট এবং সবাই এটাকে স্বীকার করে নিয়েছে যে এখানে সিদ্ধান্তগত ভুল হয়েছে, যেখানে 9 অ্যামেন্ডমেন্ট ঠিক আছে, আমি ওটা অ্যাকসেপ্ট করি। কিন্তু আপনি যখন জয়েন করবেন তখন আপনি বন্ধুদের বলবেন না যাদের নিয়ে আন্দোলন করতেছেন, তাদের নিয়ে জয়েন করতেন অথবা না করতেন, তাদের যদি অ্যাপ্রুভাল চাইতেন যে ভাই ঘটনা হলে আমরা কিছু অ্যাকসেপ্ট করেছি 9 পয়েন্ট, এখন তো বাবলা আমাদের শত্রু না, আমরা সেখানে জয়েন করতে পারি, না করে আপনি রাত্রে অন্ধকারে একা জায়গায় জয়েন করলেন কেন? আরো একটা কথা বলছি, জনাব কুদ্দুস খানের রাজনীতি করার অভ্যাস রয়েছে। তিনি এর আগেও বিভিন্ন সরকার বিরোধী কার্যক্রম করেছেন, এখানে এসে প্রকাশ্যে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে, কখনো কখনো জামাতের বিরুদ্ধে বিবৃতি রেখেছেন। এই মিস্টার কুদ্দুস খান, যাকে আমি চিনি গত 15 বছর যাবৎ, তিনি শুধু প্রতিবাদই করে গেছেন এবং তিনি এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে কি করে জয়েন করা হয়? সেখানে আলোর প্রয়োজন পড়ে এবং লস অ্যাঞ্জেলসের সর্ব জায়গায় আলো, সেখানে অন্ধকার আপনি কোথায় খুঁজে পেয়েছেন? অন্ধকার মানে অন্ধকার সিম্বলিক, প্রিয় দর্শক। সেটা হলো কি, তোমরা যখন বাপলায় জয়েন করলেন, হুইজি চোখে, বাপলা তো আমাদেরই সংগঠন, তো এদের কাছে বললে হয়তো ভাই সব আমরা তো আন্দোলন করেছি বাপলা বিরুদ্ধে, এখন সময় এসেছে বাপলায় জয়েন করার জন্য, বাপলাকে ভালো করে সংগঠিত করার জন্য। সেটা না করে 2-3 জন বড় বড় পোস্ট নিয়ে ঢুকে পড়লেন, এটা কাইন্ড অফ কনস্পিরেসি। আজকে সকালে, প্রিয় দর্শক, আজকে সকালে তারিক বাবু, যিনি বিজয় দিবসের অন্যতম সংগঠক, আমাকে কল করেছিলেন, বহরের, হ্যাঁ, আমাদের কল করেছিলেন। আমি বললাম যে দেখেন, লিডারশিপ এক জিনিস, আর চক্রান্ত করে কিছু পাওয়া ভিন্ন জিনিস। আপনি চক্রান্ত করে কিছু করবেন না। আমি বারবার বলছি, এখনো বলছি, এই মুহূর্তে বলছি, 42টা সংগঠন আছে, তাদের সকলের সাথে কথা বলে বসে আপনি তাদের ইনভাইট করেন বারবার, তারা যে কজন আসে, 42 জন হয়তো আসবে না, 5 জন কি 10 জন 15 জন আসবে, বসে ডিসিশন নিয়ে বিজয় বহর করেন, বাপলা জয়েন করেন অথবা বাপলা বিরোধিতা করেন, হোয়াটএভার। কিন্তু আপনারা তা না করে বারবার চক্রান্তর আশ্রয় নিচ্ছেন, দিস ইজ নো গুড। জনাব কুদ্দুস খানের প্রশ্নের সাথে আমাদের একজন বন্ধু ফোন করেছেন, তার প্রশ্ন একই রকম, যে কেন বিজয় বহরের ব্যাপারটা নিয়ে আমরা লুকায়িত করছি। আমি জনাব কুদ্দুস খানের চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা নিয়ে আগামী রোববার বিকাল 5টায় লিটল ঢাকায় আমরা এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছি যে আমরা সবাইকে নিয়ে বাংলার বিজয় বহর করতে চাই। এটা 18ই ডিসেম্বর
সকাল 9টায় সেম দেশি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব, এবং আমি আশা করব কুদ্দুস খান, ডক্টর রফিক আলম, ডক্টর রফিক আহমেদ, আমাদের ইউনিভার্সিটির প্রফেসরের নাম কি? জনাব রফিক ভুইয়া, এবং মোয়াজ্জেম হোসেন, এবং আমাদের যে সমস্ত আরো বন্ধুরা ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা বিজয় বহন করতে যাচ্ছি আমরা, এবং এই ব্যাপারে চূড়ান্ত প্রেস ব্রিফিং করব আমরা লিটল ঢাকায় বসে, এবং আমরা মনে করবো যে আরডিসিয়া থেকে আমরা প্রচুর অডিয়েন্স এবং প্রচুর আমাদের গাড়ির বহর যাবে, আমরা সেগুলোকে সবাইকে অ্যাকোমোডেট করব। আমরা রাতের অন্ধকারে আর কোনো কাজ করব না। আমরা মনে করি জনাব কুদ্দুস খান বিষয়টিকে হিউম্যানিটেড করেছেন, এবং তিনি এর মধ্যে বিতর্ক তৈরি করেছেন, তিনি বিতর্ক পছন্দ করেন, তিনি একটা পাল্টা গ্রুপ করার চেষ্টা করছেন। আমি এক কথা বলছি যে জনাব কুদ্দুস খানকে আমি গত 15 বছর ধরে চিনি, তিনি বিভিন্ন সময় বিতর্ককে পছন্দ করেন। আসুন বিতর্কে জয়েন করি। বাংলা নিউজ টিভি এখন বিতর্ক টিভিতে পরিণত হচ্ছে। আমরা এই বিতর্ক চাই, এই বিতর্কের মধ্যে দিয়ে আমাদের 40তম বিজয় দিবসকে আমরা আরো আলোকিত করতে চাই। আমরা চাই সত্য বেরিয়ে আসুক। প্রিয় দর্শক, এখানে সমস্যা হয়েছে, বিতর্ক হয় এই কারণে যারা এখানে রাজনীতি তো না আসলে সমাজনীতি করেন, কারণ এখানে প্রাইম মিনিস্টার হওয়ার স্কোপ নাই। তারা মুখে যা বলেন অন্যটা কাজ করেন। তারা প্রকাশ্যে বলেন যে আসুন আমরা সকলে মিলে করি, আর তারা পকেটে একটা ছোট্ট কমিটি রাখেন, সেই কমিটি নিয়ে তারা কাজ করে এগিয়ে চলেন। এর জন্য দায়ী করছি জনাব ইসমাইল হোসেনকে, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে মুজিব সিদ্দিকী, নাম্বার 3 হচ্ছে তারেক বাবু। তাদের পাঠানো এই খেলার মধ্যে আপনারা পা দিবেন না, আপনারা যাবেন না তাদের বিজয় বহরে। বিজয় বহরটা না করা আমার জন্য একটু কষ্টকর, কারণ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এই লোকরা চক্রান্তকারী, এদের বিশ্বাস না করে আপনারা আওয়ামী লীগ একটা বিজয় বহর করতেছে একদিন আগে 17 তারিখে, সেদিকে জয়েন করেন। আচ্ছা, এখন আওয়ামী লীগ বলতে কিন্তু লস এঞ্জেলসের চমৎকার কিছু আমি দৃশ্য দেখি। এখানে আওয়ামী লীগের সাথে নাম যুক্ত হয়, যেমন এই আওয়ামী লীগ, যেমন ওই আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগ বাদল, আওয়ামী লীগ তুহিন, এর আগে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ মিজান সাহেব, এর আগে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ঢালি। এই যে আওয়ামী লীগের এত মেরুকরণ কেন হচ্ছে লস এঞ্জেলসে, এটার উত্তরটা দিই। তো রাজনৈতিক পার্টির মেরুকরণ হইতেই পারে, এবং এক আওয়ামী লীগ প্রয়োজন বোধে রাজাকারদের সাথে মিশবে, কিন্তু অন্য আওয়ামী লীগের সাথে মিশবে না। এটা কিন্তু তাদের দর্শক আরেকটি কথা এখানে বলে রাখা ভালো, সেটা হলো কি যে ওইখানে মুক্তিযোদ্ধারা নেতৃত্ব দেবেন, দুজন ভাঙ্গাচাঙ্গা মুক্তিযোদ্ধা যাই আছেন তারা বাংলাদেশের ফ্ল্যাগ ধরে রাখবেন। আর এইখানে বিপরীত পক্ষে ইসমাইল সাহেবরা যে বিজয় বহর করেন, সেখানে আমার জানা মতে বাপলার 30টা গাড়ি দিচ্ছেন, তারা আসছেন এবং সেখানে সকলেই রাজাকারদের নিয়ে আসবেন আর কি। যদিও তারা কুদ্দুস খানের সাথে প্রতিবাদ করছি, লস এঞ্জেলসে যদি চিহ্নিত রাজাকার থাকে, আচ্ছা মুক্তিযোদ্ধাদের একটা নাম্বার আছে, সেটা দিয়ে আমরা বুঝি যে এরা মুক্তিযোদ্ধা, কিন্তু রাজাকারদের কোন নাম্বারিং সিস্টেম কি আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু একটা ভুল করছে, তাদের কিন্তু একটা কোড নাম্বার দেওয়া উচিত, যেমন গোলাম আজম 00001 এবং তারপর মতিউর রহমান নিজামী 00002, এভাবে দিয়ে কত নম্বর রাজাকার লস এঞ্জেলসে আছে এই নাম্বারিংটা যদি আওয়ামী লীগ করে দেয়, তাহলে পরে আমরা তাদেরকে ওইভাবে সিল দিয়ে তাদেরকে বাদ দিতে পারতাম। সমাজ মুক্তিযোদ্ধাদের কিন্তু আলাদা করা যায়, তাদের একটা ট্যাগিং নাম্বার আছে, ট্যাগিং নাম্বার, এবং আমি মনে করি যে মুক্তিযুদ্ধের এই ট্যাগিং নাম্বার আপনারা নেন নাই, আমিও নেই নাই। আমার বয়স তখন 12-13 বছর, আমাকে তো নাম্বারিং দেওয়ার প্রশ্নই ওঠে না। তো এই যে আমাদের এখানে ট্যাগিং, আওয়ামী লীগকে আমরা এখন খেয়াল করে দেয়। প্রিয় আওয়ামী লীগাররা, আপনারা ক্ষমতায় আছেন এবং আপনারা এখানে দম্ভ করে রাজনীতি করছেন এবং আপনারা রাজাকারদের খুঁজে বেড়াচ্ছেন, আপনারা একটু রাজাকারদের নাম্বারিংটা করেন, যেটা আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে ভোটার আইডি কার্ড করা হয়েছে। এভাবে রাজাকার আইডি কার্ডের একটা ব্যবস্থা করলে পরে আমরা কিছু চিহ্নিত রাজাকারদেরকে আমরা দিতে পারতাম। প্রিয় দর্শক, ইসমাইল হোসেন কথার রাজা, কথা দিয়ে সত্য গোপন করার একটা প্রবণতা আছে, এটা শাক দিয়ে মাছ ডাকার মতো হচ্ছে। যে এই বিখ্যাত রাজাকাররা যারা স্বাধীনতার সময় বাংলাদেশ ধ্বংসাত্মক কাজ করেছেন, রেপ করেছেন, জ্বালিয়েছেন, তারা যে সমস্ত বাসায় উঠে রাত্রি যাপন করেন,
তাদের যারা সমাজ ইন্ট্রোডিউস করেন তাদেরই আমরা রাজাকার মনে করি। অনেকেই তখন হয়তো জন্ম হয় নাই যখন বাংলাদেশ হয়েছে, অনেকের বয়স 32, বাংলাদেশ হয়েছে 39, বাংলাদেশের পরে তারা জন্ম হয়েছে। কিন্তু তারা যদি কামরুজ্জামানকে আশ্রয় দেয়, নিজামীকে আশ্রয় দেয়, তাকে কি বলবেন? আচ্ছা, আর যদি বড় ভাই রাজাকার থাকে এবং ছোট ভাই মুক্তিযোদ্ধা থাকে, সেই ফ্যামিলিকে আপনি কি করবেন? আপনি ওই বড় ভাইকে ঘৃণা করেন, ছোট ভাইকে বুকে তুলে নেন। ও, এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পরিবারকে বাদ দেওয়া যাবে না, ওই টোটাল পরিবারকে রাজাকার পরিবার বলা যাবে না। তা বলবেন কেন? তো একজনকে বলতে হবে যে সে এটা। আর কেউ কেউ আছে যে কার আছে রাজাকার বিআই, কার আছে রাজাকার সম্বন্ধী। আচ্ছা, জানা সত্যি যদি রাজাকারের সাথে মেয়ে বিয়ে দেয় বা ছেলে বিয়ে দেয়, সে তো রাজাকারদের সাহায্য করতেছেন, পক্ষান্তরে সাহায্য করতে। প্রধানমন্ত্রীর কথা বলছেন। তাদেরকে আমি কোন নাম উচ্চারণ করছি না। প্রিয় দর্শক, এখানে ইসমাইল হোসেন আবার একটা বিতর্ক সৃষ্টি করছেন। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন আত্মীয় বিআই বা হোয়াটএভার আছে, যে এক সময় মুক্তিযুদ্ধের বিরোধী করে স্বাধীনতার সময় বিরোধ করেছিলেন। কাজে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আমরা ধিক্কার জানাতে পারি, সে অন্যায় করেছে, এটা ভুল করেছে, করবে কেন? তার বাপ দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, আর সে যদি সেখানে তার মেয়ে বা ছেলে বিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু এখানে একটা আইনগত বিধান তৈরি করা হয়েছে। এখন যে একটা আন্তর্জাতিক কমিটি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ, তাদের যে একটা, তাদের কাছে যে একটা ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়েছে, ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তারা দেখেছেন যে সেখানে নিখুঁত কোনো প্রমাণ নাই। প্রিয় দর্শক, সমস্যা হয়েছে বাংলাদেশে ইসমাইলের মতো লোক বেশি, যেগুলো নীতি আদর্শের মধ্যে নাই। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আজ থেকে 70 বছর পরেও তাদের ধরা হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে, তাদের জেলে ঢোকানো হচ্ছে। মরে গেলেও একটা রায় দিয়ে তাকে ধিক্কার জানানো হচ্ছে যে অমুকে মারা গেছে, হিটলারের সাথে সে সহযোগিতা করেছে। কিন্তু আপনি সেটা করছেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত গোলাম আজমকে অ্যারেস্ট করতে পারলো না। এই বিষয়টা আমার কাছে হাস্যস্কর মনে হচ্ছে। এটা আপনার মতো লোক বেশি বাংলাদেশে। আপনি ইসমাইল হোসেনের মতো পাকিস্তানের নাগরিক গোলাম আজম, এবং পাকিস্তানে ছিল। এবং আরেকটা মজার কথা আমি আপনাকে বলি, যে আমাদের পার্লামেন্টে এখন যে ঘটনাটা শুরু হয়েছে 72-এর সংবিধান, এর মধ্যে একটা সুন্দর গল্প আছে। 72-এর সংবিধান সংস্কার করার চেষ্টা করা হচ্ছে কিভাবে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে সেজন্য। কারণ বঙ্গবন্ধু সংবিধানের প্রথম পাতায় লিখে গেছেন, যেহেতু বাংলাদেশের জনগণ স্বেচ্ছায় তার স্বাধীনতা ঘোষণা করেছেন, সেহেতু বাংলাদেশ এখন থেকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এই কথার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কিন্তু আমাদের 7.5 কোটি মানুষকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিয়ে গেছেন। এর মধ্যে কিন্তু কোন একজন বিশেষ ঘোষক নাই। আসলে রহমান বা অন্য হয়তো বিতর্ক করে লাভ নাই। বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা আদর্শ মাধ্যমে। জিয়াউর রহমান অত্যন্ত ভালো একটা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্ব যুদ্ধ করেছেন। 1975 পর্যন্ত তিনি একজন বাধ্যগত একজন কর্মচারী। কেন? মিলিটারিরা সবসময় বাধ্যগত থাকে। মিলিটারিরা আপনি যেদিন জয়েন করবে সেদিন থেকে তাদের সিএনজি থাকে সেই দেশের প্রেসিডেন্ট। আচ্ছা, এবার আসুন আপনি তাহলে 1975 সালে চতুর্থ সংশোধনের মাধ্যমে, 1975 সালে চতুর্থ সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু কি করেছেন? সমস্ত গণতান্ত্রিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং বাকশাল প্রতিষ্ঠা করেছেন, এবং জিয়াউর রহমান বাকশালের একজন সদস্য ছিলেন। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে করেছেন। এখন যদি সরকারের কোন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন যে জিয়াউর রহমান পাকিস্তানের স্পাই ছিল, পক্ষান্তরে এটা কিন্তু বঙ্গবন্ধুকে, ওসমানীকে, মানে ছেলে খেলার মতো সময় টিভি টাইম নষ্ট করার মধ্যে আমি নাই। কে স্পাই ছিল কে ছিল না এটা নিয়ে অত রিসার্চ করে দরকার। বঙ্গবন্ধু একসময় পাকিস্তানের সপক্ষে কাজ করেছেন, পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন খানিকটা সরহদ্দির সাথে। আমরা আহমেদ কবিরের ভাষায় আসছি যে সারা জীবন একই কথা বলতে হবে, সময় পরিবর্তন হলে কথা বলা যাবে না। যে ভুট্টোর জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে ভুট্টোর জন্য বাংলাদেশের 30 লক্ষ লোক মারা গেল ভুট্টোর একটা গোয়ার্তমির কারণে, এবং পাকিস্তান সৈন্যবাহিনীকে ভারত এবং মিত্র বাহিনীর কাছে এবং বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করতে হলো। বঙ্গবন্ধু কিন্তু 2 বছর পরে আবার সেই ভুট্টোর সাথে হাতে হাত মিলিয়ে ওআইসিতে গেলেন। অসুবিধা, দুটো রাষ্ট্র হয়ে গেছে।
তাহলে আহমেদ কবিরের মতো আপনি চরিত্র হলে, শুনেন, মানে ইসমাইল আহমেদ কবির মতো চরিত্র হলে শুধু কুদ্দুস খানের সাথে হাত মিলানো যাবে, ইসমাইল হোসেনের সাথে হাত মিলাতে গেলে হাতে ময়লা লেগে যাবে। না, কথা শুনুন, কথা হলো কি যে আপনার সাথে ঝগড়া রাষ্ট্র নিয়ে, ভুট্টোর সাথে ঝগড়া হচ্ছে রাষ্ট্র নিয়ে, দুইটা রাষ্ট্র হয়ে গেছে, যখন ওই রাষ্ট্রের সে প্রেসিডেন্ট হয়েছে, ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম ফরেন রাষ্ট্র হিসাবে। যখন ভাগ হয়ে গেছে তখন তো এই প্রশ্নটা, আগের প্রশ্নটা আনবেন কেন? আর শেখ মুজিব যখন ফাদার অফ নেশন হয়েছে তখন তো কায়দা জন্মের আপনি রেসপেক্ট না করবেন কেন? কায়দা পাকিস্তান ফাদার অফ নেশন, উই স্যালুট এজ পাকিস্তানের ফাদার, আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের ফাদার অফ নেশন স্যালুট করেন না। তাহলে আহমেদ কবিরের ভাষায় বলতে হবে যে না, আমি আগে যা বলেছিলাম তাই সেখানেই ঠিক থাকতে হবে, আমি আমার কথা চেঞ্জ করতে পারবো না। সেটা বলেন, আহমদ কবির চ্যালেঞ্জ করেন, আহমদ কবির চ্যালেঞ্জ করেন, দেখি সে কি উত্তর দেয়। আহমেদ কবির ভাই, আপনাকে অনুরোধ করছি, আপনি মিডিয়া সম্বন্ধে আরেকটু পড়াশোনা করুন, আরেকটু সচেতন হন। মানুষের সম্বন্ধে স্থান, কাল, পাত্র ভেদে তাদের বচন পরিবর্তন হয়। অর্থাৎ আষাঢ় মাসের ওয়াজ শীতকালে করা যায় না, শীতকালের ওয়াজ আষাঢ় মাসে করা যায় না। মানুষের ওয়াজ চেঞ্জ হবে। আষাঢ়ের সময় আষাঢ়ের কথা, শীতের সময় শীতের কথা, ঐক্যের সময় ঐক্যের কথা, বিনা ঐক্যের সময় বিনা ঐক্যের কথা। আচ্ছা, এখানে আহমদ কবিরকে আমার সাপোর্ট করতে হয়। ইসমাইল হোসেন তার কথার মাপ পেছে একটা অন্যায়কে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আমরা আহমদ কবির কথাটা বলেছেন, সম্ভবত আমরা 1 বছর ব্যাপী বাপলা বিরোধী আন্দোলন করেছিলাম, বাপলার কিছু অনিয়ম ছিল তাকে কারেক্ট করার জন্য। যদি আপনারা মনে করে থাকেন ইসমাইল হোসেন আর শামসুদ্দিন মানিক যে কারেক্ট হয়েছে, ইটস ফাইন, আমি অ্যাকসেপ্ট করবো, কিন্তু তাইলে আমাদের কাছে আসতে হইতো সমস্ত লোক, শুধু বাফলার কারেকশন হয় না, সেটা সবাই বলতে হইতো। বাফলাতে কোনোবার এরকম সবাই হাত তুলে সমর্থন দেয়নি। বাফলাতে সবসময় আবুল হাসেম প্রতিবারই কোনো না কোনো কিছুতে ভেটো দিয়েছিলেন। যেমন আমাদের প্যারেডের ডেট চেঞ্জ করার ব্যাপারে সবাই একমত হয়েছিলেন যখন খন্দকার ক্ষমতায় ছিলেন, কিন্তু একমাত্র আবুল হাসেম বললেন যে না, পয়েন্ট সেটা না, পয়েন্টটা হলো কিন্তু 9 অ্যামেন্ডমেন্ট যখন হয়েছিল আপনি গেলেন কেন ওখানে না বলেন? আমরা ছিলাম সেখানে, গেলাম কেন? তাহলে আপনি বলতেন যারা আন্দোলন করেছে বাপলার বিরুদ্ধে, সকলকে বলতেন যে ভাই বাপলার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা যা অ্যাকসেপ্ট করেছি, আমাদের পয়েন্ট 9টা পয়েন্ট অ্যাকসেপ্ট করেছে, চলে আসুন এখন যাই, সকলকে নিয়ে যেতেন। তাই বলা হয়েছে বারবার, এই ব্লেমটা তো আপনি সকলকে যাওয়া না যাওয়ার ব্যাপারে, সকলের আসার ব্যাপারে আরো কিছু হয়তো বাধা রয়ে গেছে। যেমন আহমেদ কবির, তার একটা অ্যাটিটিউড প্রবলেম ছিল, তার সাথে প্রেসিডেন্টের অ্যাটিটিউডটা ঠিক ছিল না। প্রেসিডেন্ট মুখে বলেছে কিন্তু বিহেভটা ভালো করে না। সেটা আপনি সলভ করতে পারতেন তো, সরি দিতে পারতো, তাহলে তো সলভ হয়ে যায়। প্রেসিডেন্ট সরি বলতে পারতো, এবং সরি বলতে হলে আহমেদ কবিরকে উপস্থিত হতে হবে। আহমেদ কবির উপস্থিত হলে সরি হাওয়ার মধ্যে বলবে নাকি? এখন কি আহমেদ কবির নাক কাইটা আমার কুদ্দুস খানকে নাক কাইটা ওখানে যান এক্সপেল করছে কুদ্দুস খানকে? আপনার যখন মিটিং এ আমি আপনার সাথে অ্যাটিটিউড বিহেভ খারাপ করেছি, অনলাইনে বলার প্রয়োজন নাই, আপনি আবার আসেন সামনাসামনি আপনাকে যে আমি বলবো ইসমাইল ভাই আপনি তো অন্যায় করেছিলেন, আপনি আমার কাছে মাফ চান, আপনি ঘরে যাইতে না না এটা না, দ্যাটস হোয়াট ইউ আর টেলিং। নো নো নো, আই এম নট টেলিং। আপনি বলছেন আমার ঘর থেকে বেরিয়ে যাও, আমি আবার ঘরে এসে ইসমাইল ভাই আপনি তো বাইর করে দিচ্ছেন, ভালো হয়েছে যা করছেন, তা মানে আপনি আমার কাছে মাফ চান। দর্শক মন্ডলী, আমি এই প্রশ্ন উত্তর দিচ্ছি, আমি যদি টিউবের মাধ্যমে কাউকে আক্রমণ করি, আমি আশা করব তিনি টিউবের মাধ্যমে আক্রমণ করবেন, তিনি আমার বাসায় এসে আমাকে মারধর করবেন না। অনুরূপভাবে আমি যদি কোনো বৈঠক মিটিংয়ে, ফিজিক্যাল মিটিংয়ে বেয়াদবি করি, আমাদেরকে আবার ফিজিক্যাল মিটিংয়ে এসে সেটাকে করতে হবে। সংবাদপত্রে যদি আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দিই, আপনি আমার বিরুদ্ধে সংবাদপত্রে বিবৃতি দেবেন, সেজন্য আপনি কোনো মিটিংয়ে সেটাকে নিয়ে যাবেন না। এখন যাক, আমার মনে হয় আপনার সাথে একমত হওয়া যাবে না ইসমাইল সাহেব। আপনি কথার চাতুর্য করে বিভিন্ন আমার বন্ধু আহমেদ কবির খুব শক্ত মানুষ, ভালো মানুষ, সে যা বলে তাই করে, আপনার মধ্যে দুদল বান্ধা চরিত্র না, তাকে আপনি। আহমেদ কবির সাহেবের সাথে আমি 2 বছর কাজ করেছি, আমরা বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম, তখন বাফলা বিরোধী তিনি ছিলেন, আমি বাফলাতেও ছিলাম, বাংলাদেশ সেন্টারও ছিলাম। এবং আহমেদ কবির একজন ভালো ব্যবসায়ী, ভালো অর্গানাইজার, তিনি পাল্টা প্রমাণও করেছেন, এবং আমি জানি তিনি অনেক ভালো কাজ করেছেন। কিছু খারাপ কাজও হয়তো এর মাঝখানে করেছেন কিনা আমি জানি না, সেটা আমার রেকর্ডে নাই। তবে আমি এটা কথা বলবো যে কথার জন্য কথা নয়, ঐক্যের জন্য কথা। আসুন আমরা সবাই মিলে বাংলার বিজয় বহরে অংশগ্রহণ করি, দলমত নির্বিশেষে। এবার প্রবাসীদের কাছে, বিদেশিদের কাছে প্রমাণ করি বাংলাদেশিরা একই লক্ষ্যে এগিয়ে যাবে, এবং একটা বিশাল মোটর শোভাযাত্রা হবে লস এঞ্জেলসের লিটল বাংলাদেশ এরিয়া থেকে 18ই ডিসেম্বর
বেলা 9টা বাজে আমরা ইতিহাস সৃষ্টি করব। ঐতিহাসিক মোটরকেডের জন্য আমি সকল নেতৃবৃন্দকে এবং আমাদের সাথে গত বছর যারা অংশগ্রহণ করেছেন তারা এবং তাদের পরিবারবর্গ এবং আরো যারা সমালোচনা করতে চান, অন্তত সমালোচনা করার জন্য হলে আপনারা আসুন এবং আমাদের মোটরকেডে অংশগ্রহণ করুন, বিজয় বহরে অংশগ্রহণ করুন। দেখুন আমরা এবার কিভাবে বাংলার বিজয় বহরকে এবার আমরা সারা লস এঞ্জেলসবাসীর কাছে স্মরণীয় করে রাখতে পারি। আচ্ছা, আমরা এখানে বিতর্ক শেষ করব বিজয় বহর নিয়ে। প্রিয় দর্শক, আমরা দেখছি 3টি বিজয় বহর হচ্ছে, একটা সান বার্নার্ডিনো হচ্ছে, যেটা নেতৃত্ব সম্ভবত একটা ইয়ং লেডি আছে, উনি দিবেন বা উনি কাজ করতেছেন এর উপরে। তোমার নামটা কিন্তু কার্লা রদ্রিগেজ। কার্লা রদ্রিগেজ নেতৃত্ব দিবেন। ইসমাইল সাহেব তো একটা বিজয় বহর হচ্ছে সান বার্নার্ডিনো, একটা হচ্ছে বিজয় মেলা। বিজয় মেলা। আপনারা কোনো বহর করবেন না? আমরা এখান থেকে বহর হবে না, বিজয় মেলা, এটাকে বিজয় উৎসব আর কি। সেটা 3 দিন ব্যাপী, সেটা একটা কমিটি আছে, সেই কমিটি করছে। আমরা বাংলা ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আরেকটা থাকছে যে 17 তারিখে হচ্ছে, মূলত আওয়ামী লীগ আহ্বান দিয়েছে। এখন অ্যাপারেন্টলি মনে হয় যে স্বাধীনতার সপক্ষের শক্তি লস এঞ্জেলেস যা আছে সকলেই একটা বিজয় বহর করছেন। তৃতীয়টি হচ্ছে ইসমাইল সাহেবরা এবং মুজিব সিদ্দিকী, যারা নাকি চক্রান্ত করি যারা নেতৃত্ব রাখতেছেন, তারা একটা বিজয় বহর করছে। আমি বারবার বলছি এখানে চক্রান্ত করা শুরু করেছে যে আমাদের বিজয় বহরটি আমার সামনেই তিনি 3য় অবস্থানে করছেন, অথচ আমি এবং তিনি একই সাথে এই বিজয় বহর করেছিলাম। নিজের সৃষ্টিকে যিনি 3য় পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আপনি বুঝুন এই লোক আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি বুঝুন এই লোক ইসমাইল সাহেব কথার মার পেছে কিন্তু সত্যটাকে গোপন করতে চেষ্টা করছেন। আমরা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন।